পর্যন্ত যারা জুলাই নিয়ে যারা বিতর্ক তৈরি করার চেষ্টা করবে ধরে নেবেন কোনো না কোনোভাবে ওই ফ্যাসিস্টের সুবিধাভোগী, পরিষ্কার কথা। এবং ভারতের আমি বলবো তাদের জিন আছে তাদের দেহের মধ্যে। বিপ্লবকে আবার যদি ডেকে আনতেছেন তাহলে এই অব্যবস্থাপনার জন্যই আর একটা বিপ্লব না, আমার ধারণা যে গৃহযুদ্ধ হবে। বৈষম্যবিরোধী শব্দটাই আসলে নতুন এই জেনজিকে মাঠে নামতে উদ্বুদ্ধ করেছিল। কারণ তারা আমরা হয়তো মনে করতাম যে এই নতুন প্রজন্ম রাজনীতি সচেতন না, কিন্তু তারা মোবাইলে ব্যস্ত থাকলেও তারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা এই সমস্ত অন্যায়, অবিচার, বৈষম্য সবগুলোই তারা অনুধাবন করতে পেরেছিল। তাই যখনই বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনের আহ্বান আসে তখন এরা রাস্তায় নেমে চলে আসে। কিন্তু 24-এর অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, পরবর্তী অন্তর্বর্তী সরকার, তাদের কাছে অবশ্যই মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু আমি মনে করি যে তারা পুরোপুরি একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ সে যেহেতু একটা আন্দোলনের ফসল, বিপ্লবের ফসল, সুতরাং তার কাছে তো অন্য কোনো দায়িত্ব নেই। তার তো ভোটের রাজনীতির যে মানুষকে তুষ্ট করা, হ্যাঁ, মানুষকে কনভিন্স করে পরবর্তীতে ক্ষমতায় থাকার জন্য ভোট দরকার, এটা তো তার দরকার নেই। তারা অনেকেই সিনিয়র পার্সন, হ্যাঁ, তারা দেশকে সার্ভ করার জন্য আসছিল। বরঞ্চ তারা যদি কঠোর কিছু আইন, যেটা আমরা বলি সংস্কার, সেটা সব অলরেডি কনফার্ম করে তারপর বলতে যে এখন রাজনৈতিক দল এসে এটা পারলে বন্ধ করে দিক, কিন্তু তারা সেটা করে নাই। কেন? তাকে নিষেধ করেছিল কেউ? ঠিক একইভাবে এই আন্দোলনটা হয়েছিল আমার বিবেচনায় এই জেনারেশনের মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি ফ্যাসিজম অর্থাৎ অ্যান্টি আওয়ামী লীগ এবং প্রো বাংলাদেশ, প্রো ইসলাম, এর কোনোটাই এখন আমরা ওইভাবে আর দেখতে পাচ্ছি না। সেই অন্তর্বর্তী সরকারই বলেন বা বর্তমান বিএনপি সরকারই বলেন, তারা যদি এখানে আপোষ করে, আমি মনে করি এরকম বিপ্লব, এরকম অভ্যুত্থান আবার হয়তো আসবে। সেটা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে। কারণ আন্দোলন তো মুখের কথাই বিপ্লব হয় না, মুখের কথাই অভ্যুত্থান হয় না। এটা একটা সাইজ, একটা সময়, একটা প্রেশার তৈরি হতে হয় সমাজের মধ্যে। তারপরে কিন্তু তাদের আকাঙ্ক্ষাকে তো বন্ধ করা যাবে না, ঠেকায় রাখা যাবে না। সুতরাং এখন বর্তমান সরকারের কাছে যেটা সব থেকে বেশি আমার কাছে কষ্টকরই মনে হয় যে 5ই আগস্টের পরে 8 তারিখ পর্যন্ত এদেশে কোনো সরকার ছিল না। কেন? কারণ ছাত্র সাধারণ জনতার অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, তার মাধ্যমে সেই সরকারের পতন হয়েছে, তারা পালিয়ে গেছে। তখন আমরা জানতে পেরেছি, কিন্তু এটার বাস্তবতা আপনারা ভালো জানেন যেহেতু আপনারা সাংবাদিক, যে শেখ হাসিনা নাকি পদত্যাগপত্র দিয়ে গেছেন প্রেসিডেন্টের কাছে, কিন্তু সেই পদত্যাগপত্র কোনো কপি কিন্তু আজ পর্যন্ত কেউ দেখাতে পারে না। আচ্ছা, ভালো কথা, পালিয়ে গেছে, সেটা তো বাস্তব। এখন সংবিধান মোতাবেক নাকি প্রধান বিচারপতির কাছে কি একটা অনুমতি চাওয়া হয়েছে। তো 5ই আগস্টের তো শেখ হাসিনার পালানোর সাথে সাথে প্রধান বিচারপতিও পালাই গেছে। তো তখন সেই কার কাছে এই যে আমরা মানে চাইলাম যে আমরা আর একটা অন্তর্বর্তী সরকার বা কি বলবো যে এই মুহূর্তে, হ্যাঁ, বিশেষ পরিস্থিতির জন্য আমরা তাদের নাকি একটা অনুমোদন নিলাম। তো এটার যে সাংবিধানিকভাবে বলা হয় যে সেটার জন্য অলরেডি কোর্ট বসতে হয়, সেই কোর্টে এই পরিস্থিতিটা ব্যাখ্যা করে এরপরে তারা রুল দেয়। তো যেখানে বিচারপতিই নাই, প্রধান বিচারপতিই পলাতক, তার মানে এটাও একটা মিথ্যা কথা। হ্যাঁ, কিন্তু বাস্তবতা কি? দেশ তো চলতে হবে। তার মানে এগুলো সাংবিধানিকভাবে হয়নি, এটাই সব থেকে বাস্তবতা। কোনোটাই সাংবিধানিকভাবে হয়নি। সংবিধানের কোথাও লেখা নাই যে অন্তর্বর্তীকারী সরকার, সংবিধানের কোথাও লেখা নাই যে সংসদ ভেঙে গেলে 1.5 বছর 2 বছর পরে নির্বাচন দিতে হবে। সেখানে সংবিধানই যদি মানে তাহলে 30 দিন, হয়তো আরও ব্যতিক্রম আরও 30 দিন, 90-90 180 দিন।
আমরা কি সেটা মেনে হয়েছি? আর একটা, এই যে 1.5 বছর আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলে চালিয়ে দিলাম, এটা কোনো সংবিধান মেনে হয়নি। যে যত ওই চিৎকার করুক চেঁচামেচি, কারণ কেউ তো মূর্খ না, দুনিয়ার সব লোক। বিপ্লব তো সংবিধান হয় নাই, তাহলে এই এই মূর্খতার কে ব্যাখ্যা দিবে কে? তাহলে কি হলো, হ্যাঁ এখন এই বিপ্লবটাকে বৈধ, তার জন্যই আমরা জনগণের কাছে গেছি, সেটাই হচ্ছে হা ভোট। জনগণ কি বলেছে? হ্যাঁ ঠিক হয়েছে, ছাত্ররা, সাধারণ জনগণ যেটা করেছে সেটা সঠিক, তার জন্যই তারা 69% ভোট দিয়েছে। কেন সেটা মানছেন না কেন? তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কি হবে, তাদের কার্যকারীগুলো কি হবে, এবং তাদেরই মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের এই বৈধতা কে দেবে? যদি আপনি বলেন যে হ্যাঁ ভোট বা আমি এটা মানছি না, তাহলে এই সরকার বৈধতা কে? এই সরকার বৈধতা কে দিছে? ওই গভর্নমেন্ট তো অবৈধ, কারণ যেহেতু আপনি হ্যাঁ ভোট মানছেন না, তার মানে ওই সরকারকে আপনি লেজিটিমেট বলছেন, কারণ ওটা কোনো সাংবিধানিক সরকারও না। এখন এটা হয়তো আমরা যদি সরাসরি বলি তাহলে হয়তো সরকারের সমালোচনা হচ্ছে, সমালোচনা তো সরকারেরই তো লোকে সমালোচনা করে, বিরোধী লোকের সমালোচনা করে নাকি? আপনি যখন ক্ষমতায় থাকবেন তখনই তো আপনি তখন বলা হয় যে ফোকাসে আছেন, তাহলে আপনারই তো সমালোচনা করবে, আপনার কাছেই তো দাবি দেওয়া করা হবে। বৈধ হওয়ার কি উপায় ছিল? এটাই আছে। আর বৈধটা সেটা তো জনগণ, যেহেতু আমার সংবিধানে বলা আছে একটা জায়গায় যে গণতন্ত্রের অনুসারে জনগণই সকল ক্ষমতার উৎস, তাই আমরা জনগণের কাছে গেছি যে ছাত্ররা সাধারণ জনগণকে ভুল করছিল না সঠিক করেছিল, জনগণ আপনারা মতামত দেন, তো তাই জনগণ মতামত দিয়েছে। তো এখন হচ্ছে যদি সেটা মেনে নেওয়া হয় তাহলেই না সেটা সাংবিধানিকভাবে সঠিক হবে, তারপরে তো সেটা মানছেন না। এটাই তো প্রক্রিয়া, এছাড়া তার কোনো উপায় নাই। তো আপনি কার কাছে যাবেন? গণতান্ত্রিক মানে সংবিধান যদি আপনি ফলো করতেছেন, তো আপনার কে এটার বৈধতা কে দিবে? জনগণ দেবে। জনগণ দিচ্ছে তো অলরেডি। বিপ্লবকে আবার যদি ডেকে আনতেছেন, তাহলে এই অব্যবস্থাপনার জন্যই আর একটা বিপ্লব না, আমার ধারণা যে গৃহযুদ্ধ হবে, কারণ বিপ্লব তত দ্রুত হবে না, একটা গৃহযুদ্ধ হবে। হা ভোট মানতে হবে তো, কারণ হা ভোটই এই বিপ্লবের বৈধতা, এই সরকারের বৈধতা, আমাদের দায়মুক্তির বৈধতা। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আসলে কোনো তর্কে যেতে চাই না। এই বিপ্লবটা সত্যি আমাদের চোখের সামনে হয়েছে, এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটা লক্ষ লক্ষ না কোটি কোটি এগুলোর ফুটেজ আছে, কোনোটাই এআই দিয়ে বানানো না। সুতরাং কেউ যারা এখন পর্যন্ত যারা জুলাই নিয়ে যারা বিতর্ক তৈরি করার চেষ্টা করবে, ধরে নেবেন কোনো না কোনোভাবে ওই ফ্যাসিস্টের সুবিধাভোগী, পরিষ্কার কথা। এবং ভারতের, আমি বলবো তাদের জিন আছে তাদের দেহের মধ্যে, কারণ এই দেশের ৭১কে কেউ অস্বীকার করে না। আমরা দেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, আমাদের স্বাধীনতা, কিন্তু সার্বভৌমত্ব পেয়েছি? এই মূর্খ জনগণ বলবো করিডোর আর ট্রানজিটের পার্থক্যই জানে না। যখন এটা দেয়া হচ্ছিল তখন বলছিল যে এই ট্রানজিট, মুখে বলতেছে এই ট্রানজিট দিলে অনেক লাভ হবে, শেষ পর্যন্ত কী হলো? করিডোর দিল উইদাউট এনি সার্ভিস চার্জ। আগের সরকারের, আগের সিস্টেমের সব কিছু ঠিক ছিল। সুতরাং যারা এই ধরনের কথা বলবে, ধরে নেবেন যে দে আর পেইড বাই বাই অর ইন্ডিয়া, অথবা এই স্বৈরশাসক খুনি হাসিনার তাদের এই চুরির টাকার সুবিধাভোগী, আর কোনো ব্যাখ্যা নেই।